আসসালামু আলাইকুম। শর্ট টার্ম ফিন্যান্সিংয়ের 7 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মোট 6টি অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7 থেকে 12 পর্যন্ত মোট 6টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক কিন্তু আলোচনা করেছি। যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখবেন, এতে করে আপনাদের অঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য ক্রেডিট টার্ম ফর সাম অল্টারনেটিভ আর গিভেন বিলো। এখানে অল্টারনেটিভ এক্স ওয়াই জেড তিনটি সোর্স দেওয়া আছে এবং তিনটির আমাদের ক্রেডিট টার্ম দেওয়া আছে। আমরা এই ক্রেডিট টার্ম দেখলে বুঝতে পারবো যে এটা কিন্তু শর্ট টার্ম ট্রেড ক্রেডিট অঙ্ক, ঠিক আছে। এখানে আমাদের প্রথমে এ নাম্বারে বলা হয়েছে ডিটারমাইন দ্য কস্ট অফ ফরেন ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেটিভ, মানে প্রত্যেকটা অল্টারনেটিভের আমাদের কস্ট অফ ট্রেড নির্ণয় করতে বলছে। সেম আমরা আগের মতোই অল্টারনেটিভ এক্স, অল্টারনেটিভ ওয়াই এবং অল্টারনেটিভ জেড আগের মতোই করব। এখানে সিডিআর এর মান হবে আমাদের 2। আমরা যদি এক্সে আসি তাহলে এখানে সিডিআর এর মান হবে 2, সিপির মান হবে আমাদের 60 এবং ডিপির মান হবে আমাদের 10। তাহলে এই মানগুলো আমাদের এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে সেম আগের মতোই। এর আগে ক্লাসগুলো কিন্তু আমরা এই কস্ট অফ ট্রেড কীভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আপনারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। সেমভাবে আমরা ওয়াই করব এবং জেড করব সেমভাবেই। এখানে আমাদের সিডিআর এর মান হবে 3, ডিপির মান হবে 15 এবং আমাদের সিপির মান হবে 80। তারপর এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে আমরা অল্টারনেটিভ জেড করব সেমভাবেই, বাকি সব সূত্রগুলো কিন্তু সেম থাকবে, ঠিক আছে। শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের মানটি বের হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের বি নাম্বার বলছে the firm another option to raise short-term bank loan 13% interest should I accept the firm cash discount offer or not। তার মানে যদি ব্যাংক লোন মানে ব্যাংকের ইন্টারেস্ট যদি 13% হয় তাহলে সেক্ষেত্রে ফার্ম কোনটা গ্রহণ করবে, এই কস্ট অফ ট্রেড কি গ্রহণ করবে না ব্যাংক লোন গ্রহণ করবে। আমরা জানি খরচ যেটা সবচেয়ে কম হবে সেটাই কিন্তু কোম্পানি গ্রহণ করবে। অর্থায়নের ক্ষেত্রে খরচ যেটা কম হবে সবচেয়ে সেটাই কিন্তু কোম্পানি গ্রহণ করা উচিত, ঠিক আছে। তো এখানে আমাদের যখন এই যে ট্রেড ক্রেডিট করছিলাম আমাদের কিন্তু এই মান বের হয়েছিল 14.69%, 17.12% এবং 14.69%। সবাই লক্ষ্য করুন। আর ব্যাংক থেকে যদি আমি ঋণ আনি তাহলে আমাদের 13% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিনটার ক্ষেত্রে কিন্তু এই 13% কিন্তু কম, ঠিক আছে। মানে খরচ থেকে কিন্তু এই 13% কিন্তু অনেক কম, ঠিক আছে। এই তিনটা সোর্স থেকে দেখো সবাই লক্ষ্য করুন। এখান থেকে মানে এই তিনটা সোর্সে যে রেট দেওয়া আছে এই রেট থেকে কিন্তু এই 13% কিন্তু কম। এই জন্য আমাদের এখানে আমাদের উচিত দ্য ফার্ম শুড অ্যাকসেপ্ট ব্যাংক লোন, মানে ব্যাংক লোনটা গ্রহণ করা উচিত, মানে ব্যাংক থেকে ঋণ আনা উচিত। বিকজ অফ দ্য লোয়েস্ট কস্ট, মানে খরচ কমের কারণে কোম্পানি কী করবে, ব্যাংক থেকে ঋণ আনবে। আশা করি আপনারা সবাই এই বি নাম্বার অপশনটা বুঝতে পেরেছেন, কারণ এই বি নাম্বারটা কিন্তু আমাদের কোনো অঙ্ক করতে হবে না, শুধু জাস্ট একটা কমেন্ট করতে হবে, মানে কোনটা গ্রহণ করবো সেটা আমাদের উল্লেখ করতে বলছে এখানে। সি নাম্বারে বলা হয়েছে হোয়াট উড বি দ্য ডিসিশন বি ইফ অ্যাকাউন্টস পেয়েবল ইজ স্টেজড বাই 30 days। অর্থাৎ যদি অ্যাকাউন্টস পেয়েবল 30 দিন বাড়ানো হয় সেই ক্ষেত্রে আমাদের বি নাম্বারের কমেন্টটা কী হবে, অর্থাৎ আমাদের বি নাম্বারের অপশনটা কী হবে সেটা আমাদের বের করতে বলছে। মানে সিদ্ধান্তটা কী করতে হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলছে। যদি আমি অ্যাকাউন্টস পেয়েবল 30 দিন বাড়াই, আর অ্যাকাউন্টস পেয়েবল বলতে বোঝানো হয় সিপির মান, অর্থাৎ ক্রেডিট পিরিয়ডকে বোঝানো হয়। তাহলে এক্সের ক্ষেত্রে আমাদের ক্রেডিট পিরিয়ড ছিল 60, এই 60-এর সাথে আমরা কী করবো, এই 30 যোগ করবো, তাহলে 90 হবে। আর ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের ক্রেডিট পিরিয়ড ছিল 80, 80-এর সাথে যদি আমি 30 যোগ করি আমাদের মান বের হবে 110। আর জেটের ক্ষেত্রে আমাদের সিপির মান ছিল 70, এই 70-এর সাথে যদি আমি 30 যোগ করি আমাদের মান বের হবে 100। তাহলে এই সিপির মান কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের 90, তারপরে 110 আর 100 ধরে আমাদের অঙ্কটা করতে হবে সেম। তাহলে আমাদের এখানে সিডিআর এর মান আগেটাই থাকবে 2, ডিপির মান কিন্তু আমাদের আগেটাই থাকবে, শুধু সিপির মানটা এই 60-এর সাথে 30 যোগ করে আমাদের 90 হবে। আবার সেম একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও সিপির মানের ক্ষেত্রে আমরা কী করবো, 80-এর সাথে 30 যোগ করে আমাদের 110 বানাতে হবে। আর জেটের ক্ষেত্রেও সেম, আমাদের সিপির মান ছিল 70, 70-এর সাথে আমরা 30 যোগ করে আমাদের মান বের হবে 100। তার মানে আমাদের এইখানে যে মানগুলো আছে সেই মানগুলো দিয়ে অঙ্কটা করতে হবে। শুধু সিপির মানটা ওই 90, 110 এবং 100 ধরে আবার অঙ্ক করতে হবে সেম সূত্র দিয়েই। শুধু ডিপির মান আর আমাদের এই সিডিআর মান কিন্তু সেম থাকবে, শুধু সিপির মানটা পরিবর্তন করে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের কমেন্টটা কী করতে হবে সেটা আমাদের বের করতে বলছে এখানে। এই ক্ষেত্রে দেখেন সবাই, এখানে কিন্তু আমাদের মান বের হয়েছে কত, 9.18% আর 11.71%, আর এখানেও কিন্তু 9.18% বের হয়েছে।
আর সেক্ষেত্রে আমাদের ব্যাংক লোন ছিল 13%, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাংক লোন গ্রহণ করবো না, কারণ ব্যাংক লোন কিন্তু আমাদের এই কস্ট অফ ট্রেড ক্রেডিটসে কিন্তু বেশি, কারণ এখানে কিন্তু 13% আর বাকি তিনটা কিন্তু আমাদের 13%-এর কম। এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সিদ্ধান্তটা পরিবর্তন হবে। দ্য ফার্ম শুড অ্যাকসেপ্ট ট্রেড ক্রেডিট, মানে ট্রেড ক্রেডিট গ্রহণ করা উচিত বিকজ অফ দ্য লোয়েস্ট কস্ট, কারণ এই লোয়েস্ট কস্টের কারণে আমাদের কী করতে হবে, ফার্ম এই ট্রেড ক্রেডিট গ্রহণ করবে। এখন ট্রেড ক্রেডিটের মধ্যে কোনটা গ্রহণ করবে, এই ট্রেড ক্রেডিটের মধ্যে তিনটার মধ্যে কিন্তু সবচেয়ে কম কিন্তু আমাদের এক্স এবং জেড, এই এক্স এবং জেড যে কোনো একটা গ্রহণ করতে পারে। তো এখানে আমাদের বলে নাই যে ট্রেড ক্রেডিটের মধ্যে কোনটা গ্রহণ করবে, বলছে যে ব্যাংক লোন আর ট্রেড ক্রেডিটের মধ্যে কোনটা গ্রহণ করবে। যেহেতু আমাদের এখানে ট্রেড ক্রেডিট কিন্তু এই ব্যাংক লোন থেকে তিনটাই কম, মানে ট্রেড ক্রেডিট খরচ কিন্তু সবচেয়ে কম, তিনটাই কম, এই ব্যাংক লোন কিন্তু আমাদের 13% ছিল, এই জন্য আমাদের ট্রেড ক্রেডিট গ্রহণ করা উচিত। আশা করি আপনারা সবাই এই 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপর 8 নম্বর অঙ্কে বলা হয়েছে ব্যাক্সিমকো লিমিটেড রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল 20 লক্ষ টাকা, দেয়ার আর 3 অল্টারনেটিভ। তো এখানে টার্ম দেওয়া আছে, আমরা এই টার্ম দেখলে বুঝতে পারলাম যে এটা ট্রেড ক্রেডিট অঙ্ক, এটা কিন্তু ব্যাংক লোনের অঙ্ক, আর এটা কিন্তু কমার্শিয়াল পেপারের অঙ্ক, ঠিক আছে। এখানে বলছে যে হুইচ অল্টারনেটিভ শুড বি সিলেক্টেড, এখানে কিন্তু বলছে যে এ বি সি এই তিনটের মধ্যে কোনটি গ্রহণ করতে হবে সেটা আমাদের বের করতে বলছে। এখানে কিন্তু এপিআর বা ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট কিন্তু বের করতে বলে নাই। যদি কোনো অঙ্কের মধ্যে শুধু কমেন্ট করতে বলে, এপিআর এবং ইআর যদি বের করতে না বলে, সেক্ষেত্রে আমরা শুধু এপিআর নির্ণয় করব, ইআর বের করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এখানে প্রথমে আমাদের 1 নম্বরে কস্ট অফ ট্রেড ক্রেডিট সেম আগের মতোই, এখানে সিডিআর মান হবে 2, ডিপির মান হবে আমাদের 20 আর সিপির মান হবে 90। এখানে মানগুলো রিকোয়ারমেন্ট উল্লেখ করতেছি, এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যাবে সেম আগের মতোই। এবার আমাদের ব্যাংক লোন বের করবো, আমরা ব্যাংক লোনের সূত্র জানি আই বাই এল মাইনাস সিবি, এল দ্বারা বোঝানো লোন আর আই দ্বারা বোঝানো ইন্টারেস্ট। তাহলে এখানে আমাদের লোনের পরিমাণ ছিল কত, 20 লাখ টাকা, এই যে লোনের পরিমাণ যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এরপর আমাদের আয়ের মান বের করতে হবে, আয় দ্বারা বোঝানো ইন্টারেস্ট, ইন্টারেস্ট কিন্তু আমাদের 11% ছিল, এই 20 লাখ টাকার উপরে 11% ধরবো, ধরলে আমাদের আসবে 2,20,000 টাকা। এরপর আমাদের সিবির মান বের করতে হবে, 20 লাখ টাকার উপর 25% আমাদের বের হবে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানে কিন্তু আমার ইন্টারেস্ট অগ্রিম দিছে কি দেয় না এটা কিন্তু উল্লেখ নাই, মানে ইন্টারেস্টের অগ্রিম দেয় নাই, এই জন্য আমাদের কিন্তু সূত্রের মধ্যে আয় বাদ যাবে না, ঠিক আছে। যদি ইন্টারেস্ট অগ্রিম দিত তাহলে আমাদের কিন্তু সূত্র হইতো আয় নিচে এল মাইনাস সিবি মাইনাস আয় হইতো। এখানে যেহেতু ইন্টারেস্ট অগ্রিম দেয় নাই এই জন্য আয় বাদ যাবে না, একমাত্র ইন্টারেস্ট যদি অগ্রিম দেয় সেক্ষেত্রে আমাদের আয় বাদ যাবে। এর আগে আমরা অঙ্কগুলো কিন্তু করছিলাম, আগের অঙ্কগুলো অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে। মূল কথা হলো ইন্টারেস্ট যদি অগ্রিম দেয় তাহলে আয় বাদ যাবে, আর ইন্টারেস্ট যদি অগ্রিম না দেয় তাহলে কিন্তু আয় বাদ যাবে না, এটাই মূল কথা। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে হবে। আর এই অঙ্কটা কিন্তু আমাদের 1 বছরের অঙ্ক, কারণ এখানে কোনো মেয়াদ বা সময় দেওয়া নাই। আমরা জানি মানে শর্ট টার্ম ফিন্যান্সিং কিন্তু সর্বোচ্চ 1 বছর মেয়াদি হয়, আর কোনো অঙ্ক যদি কোনো স্পষ্ট যদি মেয়াদ দেওয়া না থাকে বা মাস বা বছর দেওয়া না থাকে তাহলে সেটাকে অবশ্যই 1 বছর ধরতে হবে। আর 1 বছর অঙ্কের ক্ষেত্রে কিন্তু এম এর মান 1 হয়, এম দ্বারা বোঝানো হয় বছরে একবার চক্রবৃদ্ধি করা হয়েছে, এই জন্য এখানে এম এর মানটাকে 1 ধরা হয়েছে, ঠিক আছে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই ব্যাংক লোনটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের বের করতে হবে কমার্শিয়াল পেপারের অঙ্ক, সেম কমার্শিয়াল পেপার কিন্তু আগের মধ্যে করতে হবে। এখানে কিন্তু কমার্শিয়াল পেপার কিন্তু ফেসবুক দেওয়া নাই। আমার যদি কোনো অঙ্কের মধ্যে এই কমার্শিয়াল পেপারে ফেসবুক দেওয়া না থাকে তাহলে আমাদের শুরুতে যে টাকা দেওয়া ছিল 20 লাখ টাকা, এটা কিন্তু আমাদের ফেসবুক ধরতে হবে। তাহলে আমাদের ফেসবুকের মান হবে 20 লক্ষ টাকা, আর সেলস ভ্যালু বের করতে হবে। এখানে বলছে যে টু ইস্যু কমার্শিয়াল পেপার অ্যাট 10%, মানে ইন্টারেস্ট বা ডিসকাউন্ট যেটা ধরি না কেন, অর্থাৎ আমরা এই 20 লাখ টাকা থেকে এই 10% বাদ দিতে হবে। তার মানে এই 20 লাখ টাকার উপরে 10% ধরে বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা বের হবে সেটা কিন্তু আমাদের এসবির মান, এই যে সেলস ভ্যালু। ইস্যু বলতে আমাদের বিক্রয় মূল্য বোঝানো হয়েছে। তাহলে এখানে আমাদের সেলস ভ্যালু বের হবে 20 লাখ টাকা থেকে এই 20 লাখ টাকার উপর 10% ধরে যে মানটা বের হবে 2 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকা থেকে এই 2 লক্ষ টাকা বাদ দিলে আমাদের বের হবে 18 লক্ষ টাকা, এটা কিন্তু আমাদের এসবির মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের বের করতে বলছে দ্য কস্ট অফ ইস্যু উড বি আমাদের 20,000 টাকা ইন ইচ কোয়ার্টার, অর্থাৎ প্রতি 3 মাসে 20,000 টাকা খরচ হয়। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু কমার্শিয়াল পেপার কত দিনের জন্য ইস্যু করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ নাই। অনেক সময় অঙ্কে লেখা থাকে যে 90 ডেজ, 180 ডেজ বা 30 ডেজ, এভাবে কিন্তু অঙ্কে উল্লেখ থাকে, মানে কমার্শিয়াল পেপারটা কত দিনে সেটা কিন্তু অঙ্কে উল্লেখ থাকে। যদি অঙ্কে উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব সেটা 1 বছরের জন্য ইস্যু করা হয়েছে। আর এখানে প্রতি 3 মাসে খরচ করা হয়েছে 20,000 টাকা, তাহলে প্রতি 3 মাস বলতে বোঝানো ইস কোয়ার্টার, একটা কোয়ার্টার বলতে 3 মাস বোঝানো হয়। তাহলে প্রতি 3 মাসে যদি 20,000 টাকা খরচ হয় তাহলে 1 বছর কয়টা কোয়ার্টার হয়, 4টা হয়, তো চারটা কোয়ার্টার খরচ হবে আমাদের মোট 80,000 টাকা। এই জন্য আমাদের এই 20,000 টাকাকে 4 দিয়ে গুণ করলে আমাদের মোট খরচ বের হবে 80,000 টাকা।
আর তাহলে এই খরচটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। এই যে 18 লক্ষ টাকা থেকে এই 80,000 টাকা বাদ দিলে আমাদের কিন্তু এনএসবি বের হবে, অর্থাৎ নিট সেলস ভ্যালু। আমরা জানি নিট সেলস ভ্যালু বের করার নিয়ম হলো সেলস ভ্যালু থেকে টোটাল কস্ট বাদ দিতে হবে, অর্থাৎ আদার যে কস্ট হবে সেই কস্টগুলো বাদ দিলেই আমাদের কিন্তু এনএসবি বের হবে, অর্থাৎ নিট সেলস ভ্যালু বের হবে। এখন জন্য আমাদের 18 লক্ষ টাকা থেকে এই 80,000 টাকা বাদ দেওয়ার পর আমাদের বের হবে 17,20,000 টাকা। এটা কিন্তু আমাদের এনএসবির মান। আর এখানে এম এর মান 1 হবে, কারণ এখানে কোনো বছর বা মেয়াদ দেওয়া নাই। আমরা জানি কোনো অঙ্কের মধ্যে যদি বছর বা সময় দেওয়া না থাকে তাহলে সেটা অবশ্যই 1 বছর অঙ্ক ধরতে হবে। আর 1 বছরের অঙ্কের ক্ষেত্রে এম এর মান সবসময় 1 ধরতে হবে। এখন আমাদের এই মানগুলো আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপারের যে সূত্র ছিল এবি মাইনাস এনএসবি ভাগ এনএসবি ইন্টু এম ইন্টু 100, এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে 16.28%। এখন দেখতে হবে যে এই তিনটের মধ্যে সবচেয়ে খরচ কোনটা কম। আমাদের ট্রেড ক্রেডিটের মান ছিল 10.49%, আর ব্যাংক লোনের মান ছিল আমাদের 14.67%, আর কমার্শিয়াল পেপারের মান ছিল 16.28%। তাহলে এই তিনটের মধ্যে সবচেয়ে কম কিন্তু আমাদের ট্রেড ক্রেডিটের মান। এই জন্য আমাদের ট্রেড ক্রেডিট শুড বি সিলেক্টেড বিকজ ইটস কস্ট ইজ দ্য লোয়েস্ট। তার মানে ট্রেড ক্রেডিট আমাদের গ্রহণ করতে হবে, কারণ এই খরচটা সবচেয়ে কম। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে সেকেন্ড ইয়ার ছিল 2016 সালে। ডেল্টা ওয়ান্টস টু রেইজ ওয়ার্কিং ক্যাপিটাল টাকা 5 লাখ অ্যাজ 3 অল্টারনেটিভ মেথড অমুক তমুক। যাই হোক, এখানে আমাদের ট্রেড ক্রেডিট দেওয়া আছে 1 নম্বরে, 2 নম্বরে দেওয়া আছে ব্যাংক লোন এবং 3 নম্বরে দেওয়া আছে কমার্শিয়াল পেপার। আমরা সেম আগের মতোই করব। আর এখানে কিন্তু আমাদের এপিআর এবং ইআর বের করতে বলছে। আমরা এপিআর এবং ইআর কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা 6 নম্বর ক্লাসে দেখছিলাম। তো এখানে আমাদের কিন্তু সেভাবে করতে হবে, এর কোনো পার্থক্য নাই। প্রথমে আমাদের এই যে শর্ত দিয়ে ট্রেড ক্রেডিট করবো। ট্রেড ক্রেডিট শর্ত হচ্ছে সিডিআর মান হবে 2 এবং ডিপির মান হবে 10 এবং সিবির মান হবে আমাদের 30, অর্থাৎ 30 হবে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। এবার আমাদের ইআই বের করার নিয়ম হলো 1 + r পাওয়ার m - 1 × 100। আর এখানে আমাদের এই আর এর মান হবে যে এতটুকুর মান কিন্তু আমাদের আর এর মান, এই যে আর এর মান হবে। আর এম এর মান কিন্তু আমরা এখানে বের করছিলাম, এই যে এতটুকুর মান, এই যে 18, এটা কিন্তু আমাদের এম এর মান, অর্থাৎ এটা কিন্তু আমাদের আর এর মান হবে আর এটা কিন্তু আমাদের এম এর মান হবে। তাহলে এই দুটো যোগ করে পাওয়ার করে -1 করে ইন্টু 100 করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। আর এই কাজটা করতে হবে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা। সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কিন্তু এটা মান বের করা সম্ভব না, ঠিক আছে। আপনারা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন এটা করার সময়। তো আশা করি আপনারা সবাই এই কস্ট অফ ট্রেডকে কীভাবে বের করতো সেটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের ব্যাংক লোন করতে হবে। ব্যাংক লোন এখানে বলছে যে সোনালী ব্যাংক উইল ল্যান্ড, মানে ঋণ দিবে 5 লাখ টাকা, এটা আমাদের এল এর মান, আর 10% ইন্টারেস্ট। তার মানে এই 5 লাখ টাকার উপরে এই 10% ধরলে আমাদের আয়ের মান বের হবে। আর কমিশনিং ব্যালেন্স হলো 20%, সিবির মান হবে এই 5 লাখ টাকার উপরে এই 20% ধরলে আমাদের সিবির মান বের হবে। তাহলে আমাদের এখানে এল এর মান হবে 5 লাখ আর এম এর মান কিন্তু আমাদের 1 বছর, কারণ এখানে কোনো মেয়াদ দেওয়া নাই, এখানে কোনো সময় বা মেয়াদ দেওয়া নাই। আমরা জানি কোনো অঙ্কের মধ্যে সময় বা মেয়াদ দেওয়া না থাকলে সেটা অবশ্যই 1 বছর ধরতে হবে। আর 1 বছরের অঙ্কের ক্ষেত্রে এম এর মান কিন্তু সবসময় 1 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এল এর মান হবে 5 লাখ, এম এর মান হবে 1, আর আর মান হবে এই 5 লাখ টাকার উপরে 10%, যেটা অঙ্কে দেওয়া ছিল 10% ধরলে আমাদের বের হবে 50,000 টাকা। আর সিবির মান বের হবে এই 5 লাখ টাকার উপর 20%, এই যে সিবির মান দেওয়া ছিল 20%, এই মানটা আমরা এখানে পার্সেন্ট করলে আমাদের বের হবে 1 লাখ টাকা। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। সবটা লক্ষ্য করুন, এখানে কিন্তু ইন্টারেস্ট কিন্তু অগ্রিম দেয় নাই, মানে অগ্রিম দেয় নাই এরকম কোনো ভাষা উল্লেখ নাই। এই জন্য আমাদের কিন্তু এই সূত্রের মধ্যে আয় বাদ যাবে না। যদি ইন্টারেস্ট অগ্রিম দিত তাহলে কিন্তু আমরা আয় বাদ দিতে হইতো। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে এরপর আমাদের ইয়ার বের করতে হবে। সবাই লক্ষ্য করুন, এটা কিন্তু আমাদের 1 বছরের অঙ্ক, ঠিক আছে। আর 1 বছরের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এপিআর মান আর ইয়ার মান কিন্তু পরস্পর সেম হয়। কেউ যদি এখানে ইয়ার মান যদি নাও বের করে আমাদের কিন্তু তাও হবে, কারণ এই লক্ষ্য করুন এখানে কিন্তু 12.5% বের হয়েছে, এখানেও কিন্তু 12.5% বের হয়েছে। এর কারণ হলো, কারণ এটা হলো 1 বছরের অঙ্ক, ঠিক আছে। আর 1 বছরের অঙ্কের ক্ষেত্রে এপিআর মান যা বের হবে ইআইআর মান কিন্তু তাই বের হবে, কোনো পার্থক্য হবে না। যদি 1 বছরের কম হইতো অঙ্ক, অর্থাৎ 180 ডেজ বা 90 ডেজ বা 50 ডেজ বা 72 ডেজ যাই হোক না কেন, 1 বছরের কম হলেই সেই ক্ষেত্রে আমাদের এপিআর মান এবং ইআর মান কিন্তু ভিন্ন হইতো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে এপিআর মান এবং ইআর মান দুটাই বের করতে হইতো। যেহেতু এখানে আমাদের 1 বছরের অঙ্ক, এই জন্য আমাদের এপিআর মান এবং ইআর মান কিন্তু পরস্পর সমান হয়েছে। কেউ যদি এই ক্ষেত্রে এপিআর ইআর মান যদি নাও বের করে তাও কিন্তু অঙ্ক হবে, কারণ এপিআর মান আর ইআর মান কিন্তু পরস্পর সমান। তবে বের করে দেখাতে ভালো, না বের করলেও সমস্যা নাই। এরপর আমাদের কমার্শিয়াল পেপার বের করতে হবে আগের মতোই। আমাদের এখানে কমার্শিয়াল পেপার ফেসবুক দেওয়া আছে কত, 5,80,000 টাকা, আর সেলবুক দেওয়া আছে 5 লাখ টাকা, আর 180 ডেজ দেওয়া আছে, আর কস্ট বেশি দেওয়া আছে 50,000 টাকা। সেম সহজ অঙ্ক। এখানে ফেসবুক 5,80,000,
সেলস ভ্যালু 5 লাখ আর এনএসবি বের হবে এই 5 লাখ টাকা থেকে আমাদের যে খরচ ছিল 50,000 টাকা, এই যে কস্ট অফ ইস্যু, এই যে কস্ট অফ ইস্যু 50,000 টাকা, এটা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের 4,50,000 বের হবে। এটা কিন্তু আমাদের এনএসবির মান। আর এম এর মান বের করতে হবে এই 380-কে 180 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমাদের 2 বের হবে। এখানে কিন্তু আমাদের কমার্শিয়াল ভাবে 180 দিনের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমাদের লক্ষ্য করুন এটা কিন্তু আমাদের 180 দিনের অঙ্ক। এই ক্ষেত্রে কিন্তু এপিআর এর মান আর এআর মান কিন্তু সেম হবে না। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এপিআর এর মান এবং এআর মান কিন্তু দুইটাই বের করতে হবে। আর যদি অঙ্ক 1 বছর হইতো, অর্থাৎ এম এর মান যখন 1 হবে তখন কিন্তু এপিআর এর মান এবং এআর মান কিন্তু পরস্পর সমান হবে। যেহেতু এখানে কিন্তু এম এর মান কিন্তু 1 না 2 আছে, 1 ছাড়া যে কোনো সংখ্যা হলে সেক্ষেত্রে আমাদের এপিআর মান এবং এআর মান কিন্তু ভিন্ন হবে মান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই মানটা আমরা আর এর মান ধরবো আর এই 2 হবে আমাদের এম এর মান। এই মানগুলো এখানে বসে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের ইয়ার মানটা বের হয়ে যাবে। আর সকল মেথডে কিন্তু ইয়ার সূত্র সেম একটাই থাকবে, ঠিক আছে, পরিবর্তন হবে না। এখন আমাদের কমেন্ট করতে হবে সবচেয়ে খরচ যেটা কম হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের ইয়ার উপর ভিত্তি করে করতে হবে। এখানে 43.84%, এখানে 12.50%, আর এখানে কিন্তু 66.13%। তার মানে এখানে 12.15%, এটা কিন্তু সবচেয়ে কম। এই জন্য আমাদের এই ব্যাংক লোনটা গ্রহণ করা উচিত। তার মানে এখানে আমাদের কমেন্ট হবে, মানে সিদ্ধান্তটা হবে ব্যাংক লোন শুড বি সিলেক্টেড বিকজ ইটস কস্ট ইজ দ্য লোয়েস্ট। মানে ব্যাংক লোনটা গ্রহণ করা উচিত কারণ এই খরচটা সবচেয়ে কম। আশা করি আপনারা সবাই এই 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে শামীম কর্পোরেশন বা লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল 5 লাখ টাকা দেওয়া আছে। এখানে টু ফর দ্য ক্যাশ ডিসকাউন্ট দেওয়া আছে 210 নিড 60। এখানেও কিন্তু আমাদের এই যে হুইচ অলরেডি শুড বি সিলেক্টেড, এখানে কিন্তু এপিআর বা ইআর কোনো কিছু বের করতে পারে নাই, শুধু এপিআর বের করলেই হবে। সেম আগের মতোই আমরা জানি এটা দিয়ে আমাদের কিন্তু এই যে সিডিআর মান 10, সরি এখানে সিডিআর মান 3 হবে, ডিপি মান হবে 10 এবং সিপি মান হবে 60। এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে সেম আগের মতোই, সিম্পল। বি নামে বলছে টু দ্য কোম্পানি হ্যাজ দ্য রিভলভিং ক্রেডিট অঙ্ক। আমরা কিন্তু রিভলভিং ক্রেডিট অঙ্ক করছিলাম 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে রিভলভিং ক্রেডিট অঙ্ক করা হয়েছে, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। এখানে আমাদের 5 লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে, ইন্টারেস্ট কত 13%, আর অ্যাভারেজ বোরিং হতো 3 লাখ টাকা, আর কমিটমেন্ট ফি দেওয়া হচ্ছে 2.5% টু বি পেড। তার মানে এই মোট 5 লাখ টাকা ঋণের চুক্তি করা হয়েছিল, তার মধ্যে 3 লাখ টাকা ঋণ ব্যবহার করা হয়েছে, যে বোরিং মানে ব্যবহার করা হয়েছে বা ঋণ নেওয়া হয়েছে। তাহলে আমার ঋণ নেওয়া হয় না কতটুকু 2 লাখ টাকা। তাহলে আমাদের ইউজড লোন হবে 3 লাখ আর আনইউজড লোন হবে 2 লক্ষ টাকা। আমি ব্যাপারটা আবার বলছি, আমাদের মোট ঋণের চুক্তি করা হয়েছিল 5 লাখ টাকা, এর মধ্যে আমাদের ঋণ নেওয়া হয়েছে কত 3 লাখ টাকা, আর ঋণ নেওয়া হয় নাই বাকি 2 লাখ টাকা। তাহলে যেটা ঋণ নেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের ইউজড লোন, আর যেটা নেওয়া হয় না সেটা কিন্তু আনইউজড লোন। এখন ইন্টারেস্ট ধরতে হবে সবসময় ইউজড লোনের উপরে, আর কমিটমেন্ট ধরতে হবে আমাদের আনইউজড লোনের উপরে, অর্থাৎ যারা ব্যবহার করি নাই তার উপর আমাদের কমিটমেন্ট ধরবো, আর যারা ব্যবহার করছি তার উপর আমাদের ইন্টারেস্ট ধরতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের এল এর মান অর্থাৎ মোট ঋণ হবে 5 লাখ টাকা, ইউজড লোন হবে 3 লক্ষ টাকা, আর আনইউজড লোন হবে বাকি যে 2 লাখ টাকা থাকে, অর্থাৎ এই 5 লক্ষ টাকা থেকে 3 লাখ টাকা বিয়োগ করার পরে বাকি 2 লাখ টাকা, এটা কিন্তু আমাদের আনইউজড লোন। এখন ইন্টারেস্ট ধরতে হবে ইউজড লোনের উপরে 3 লাখ টাকার উপর 13%, যেটা অঙ্কে দেওয়া ছিল 13%, আর কমিটমেন্ট ফি ধরতে হবে তোমাদের 2.5%, 2.5%। এই যে কমিটমেন্ট ফি কিন্তু সিএফ হবে, বি না সিএফ হবে, লক্ষ্য করুন সবাই। এখানে বি বাদ দিয়ে এখানে সিএফ লিখবেন। তাহলে 2 লাখ টাকার উপরে আমাদের 2.5% হবে 5,000 টাকা। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসে দিব আমরা। এপি এর মান হবে আই প্লাস সিএফ, সিএফ দ্বারা বোঝানো হয় কমিটমেন্ট ফি, আই দ্বারা বোঝানো হয় ইন্টারেস্ট, আর নিচে হলো ইউজ লোন ইন্টু 100। আমাদের ইন্টারেস্ট ছিল কত 39,000 টাকা, আর সিএফ ছিল আমাদের 5,000 টাকা। এখানে কিন্তু সিবি হবে না, সিএফ হবে, আপনারা নিজেদের ঠিক করে নেবেন, ঠিক আছে। এটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে। এখন এই মানগুলো আমাদের এই সূত্রের মধ্যে বসে দিব, দুটো যোগ করলে আমাদের যা আসবে 44,000 টাকা আসবে, 44,000 টাকা 3 লাখ দিয়ে ভাগ দিয়ে 100 গুণ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। এটা কিন্তু ব্যাংক রিভলভিং ক্রেডিটের অঙ্ক, ঠিক আছে। আশা করি আপনারা সবাই এ আর বি বুঝতে পেরেছেন। সি নাম্বারটা বলছে কোম্পানি ইস্যু 120 ডেজ কমার্শিয়াল পেপার, তার মানে এটা কিন্তু কমার্শিয়াল পেপারের অঙ্ক। ফেস বিল দেওয়া আছে 5 লক্ষ টাকা এবং সেলস বিল দেওয়া আছে 4,50,000 টাকা, আর খরচ দেওয়া আছে আমাদের 0.5%, আর 0.25% এবং 0.5%। তার মানে এই তিনটা যদি আমি যোগ করি, তিনটা খরচ, এই যে 0.5 তার মানে কি 1%, 0.5 আর 0.5 যোগ করলে আমাদের 1% হবে, আর 0.25 যদি যোগ করি তাহলে আমাদের খরচ বের হবে 1.25%। সবাই লক্ষ্য করুন, এই তিনটা খরচ যোগ করবেন আগে, এই তিনটা খরচ যোগ করলে আমাদের মোট খরচের পার্সেন্ট বের হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথমে ফেস বিল দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর এসবির মান দেওয়া আছে আমাদের 4,50,000 টাকা,
আর টিসি দ্বারা বোঝানো হয় টোটাল কস্ট। তাহলে এই 5 লক্ষ টাকার উপরে এই যে 1.25% করলে আমাদের এই 6,250 টাকা বের হয়ে যাবে। টিসি দ্বারা বোঝানো হয় টোটাল কস্ট বোঝানো হয়। আর এখানে টোটাল কস্টের রেট হবে 0.5, 0.25 এবং 0.5, এই 3টা পার্সেন্টেজ যোগ করলে আমাদের বের হবে 1.25%। আর এই 1.25% হলো মোট খরচের রেট। এই জন্য এই মোট খরচের রেটটা আমরা অবশ্যই সবসময় অঙ্কে যে ফেসবুক দেওয়া আছে সেই ফেসবুকের উপরে এই খরচের রেটটা ধরতে হয়। ধরলে আমাদের টোটাল খরচ বের হবে 6,250 টাকা। এখন আমাদের এনএসবি বের হবে এই 4,50,000 টাকা থেকে এই 6,250 টাকা বিয়োগ করলে আমাদের কিন্তু 4,43,750 টাকা বের হয়ে যাবে। আর এমএম মান বের হবে 360কে 120 দ্বারা ভাগ দিব, কারণ এটা কিন্তু 120 দিনের অঙ্ক ছিল। এই যে 120 দিনের অঙ্ক ভাগ দিলে আমাদের বের হবে 3। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন, আমাদের কমেন্ট করতে হবে সবচেয়ে খরচ যেটা কম হবে সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের কিন্তু এখানে ট্রেড ক্রেডিটের মান ছিল 22.25%, 14.67% আর 38.4%, 0.4%। তাহলে এখানে সবচেয়ে খরচ কম হলো আমাদের এই 14.67%। এটা কিন্তু সবচেয়ে খরচ কম। তার মানে ব্যাংক রিভলভিং ক্রেডিট এটা কিন্তু আমাদের খরচ কম। এই জন্য আমাদের কী করতে হবে, এই ব্যাংক রিভলভিং ক্রেডিটটা অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, আশা করি আপনারা সবাই এই কমেন্টটা বুঝতে পেরেছেন। এখানে ব্যাংক লোন না লিখে ব্যাংক রিভলভিং ক্রেডিট লিখবেন। ব্যাংক লোন লিখলে হবে, কারণ ব্যাংক রিভলভিং ক্রেডিট হলো ব্যাংক লোনের একটা অংশ। তবে যে নাম আছে ওই নামটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আশা করি আপনারা সবাই এই 10 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপরে 11 নম্বর অঙ্কে বলছে পুষ্পিতা লিমিটেড নিডস ওয়ার্কিং ক্যাপিটাল টাকা 4 লাখ, দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথড অফ ফিন্যান্সিং। তাহলে এখানে 4 লাখ টাকা দেওয়া আছে আর এখানে 3টা সোর্স দেওয়া আছে। প্রথমটা আমরা সবাই জানি এটা কিন্তু ট্রেড ক্রেডিট অঙ্ক, আমরা এই শর্ত দেখলে বুঝতে পারবো এটা কিন্তু ট্রেড ক্রেডিট অঙ্ক। আর এখানে কিন্তু আমাদের এপিআর বা ইআর বের করতে বলে নাই। ঠিক আছে, এই জন্য আমাদের শুধু এপিআর বের করলেই হবে। তো এখানে আমাদের কি করতে হবে, আগের মতো এখানে সিডিআর মান দেওয়া আছে 3, ডিবির মান দেওয়া আছে 10 এবং সিপির মান দেওয়া আছে এবং 60। এই মানগুলো সূত্রের মধ্যে বসে গেলে সংখ্যা দিলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বি নাম্বার বলছে যে বড় দ্য ব্যাংক লোন সেম আগের মতো, এটা কিন্তু 1 বছরের অঙ্ক, অর্থাৎ এখানে এম এর মান কিন্তু আমাদের 1 হবে। আর এটা কিন্তু আমাদের লোনের মান অর্থাৎ এল এর মান। আর ইন্টারেস্ট ধরবো আমাদের এই 5 লাখ টাকার উপরে আয় ধরবো, সেটা আমাদের আয়ের মান বের হবে। আর এখানে কম্পেনসেটিং ভ্যালু দেওয়া আছে 20%, অর্থাৎ এই 5 লাখ টাকার উপরে এই 20% ধরলে আমাদের সিবির মান বের হবে। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের এপিআর মানটা বের হয়ে যাবে। আর নিচে কিন্তু একটা কত লেখা আছে দেখো সবাই, এখানে বলছে যে এই যে ফার্দার অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি উড প্রিফার দ্য ফ্লেক্সিবল কস্ট অফ ব্যাংক ফিন্যান্সিং। সবাই একটু লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যাংক ফিন্যান্সের কথা বলছে। তাহলে এই 3টা সোর্সের মধ্যে আমাদের ব্যাংক ফিন্যান্সিং কিন্তু বি নাম্বারে। তাহলে এই ব্যাংক ফিন্যান্সিং ক্ষেত্রে আরও কি অতিরিক্ত খরচ হবে কত পার্সেন্ট, 3.5%। এটা কিন্তু অতিরিক্ত খরচ হবে। এটা ফার্দার মানে অতিরিক্ত। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি মানে আরও এডিশনাল কস্ট। এই যে এডিশনাল কস্ট বলতে বোঝানো হয় আমাদের অতিরিক্ত খরচ বোঝানো হয়। এডিশনালের বাংলা অর্থ হলো অতিরিক্ত। তাহলে অতিরিক্ত খরচ হবে আরও 3.5%। কোনটার ক্ষেত্রে, ব্যাংক ফিন্যান্সিং ক্ষেত্রে। যে সবাই লক্ষ্য করুন একটু সবাই, এটা কিন্তু অনেক দামি একটা কথা, এখানে মূল কথা কিন্তু এখানে লেখা আছে ব্যাংক ফিন্যান্সিং। এই জন্য আমাদের ব্যাংক ফিন্যান্সিংয়ের যে মানটা বের হবে তার সাথে এই 3.5% যোগ করতে হবে। যদি লেখা থাকতো এখানে ট্রেড ক্রেডিট, তাহলে ট্রেড ক্রেডিট যে মানটা বেরোছিল যে 22.25%, তার সাথে কিন্তু এই 3.5 যোগ হইতো। যদি লেখা থাকতো কমার্শিয়াল পেপার, এখানে যদি কমার্শিয়াল পেপার লেখা থাকতো তাহলে কমার্শিয়াল পেপার যে মানটা বের হবে তার সাথে কিন্তু এই যে কমার্শিয়াল পেপার 20%, এই 20% সাথে কিন্তু আমরা এটা যোগ করতাম। কিন্তু আমাদের এখানে লেখা আছে কি ব্যাংক ফিন্যান্সিং কথা লেখা আছে। এই জন্য আমাদের ব্যাংকের যে খরচটা অর্থাৎ ব্যাংক লোনের যে অঙ্কটা সেই মানের সাথে যোগ করতে হবে। তাহলে ব্যাংক লোনের মান বের হচ্ছে আমাদের 11.25%। তাহলে এই মানের সাথে আমাদের অতিরিক্ত 3.5% যোগ করব। তাহলে আমাদের মোট খরচ হবে, সো অ্যাকচুয়াল কস্ট অফ ব্যাংক লোন মানে প্রকৃত ব্যাংক লোনের প্রকৃত খরচ হবে এই 11.25% সাথে এই 3.5% যোগ করলে আমাদের বের হবে 14.75%। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা কেন ব্যাংক লোনের সাথে যোগ হইলো, কারণ এখানে ব্যাংক লোন ফিন্যান্সের কথা বলা হয়েছে। যদি অন্যটার কথা বলতো যার কথা বলবে তার সাথে যোগ হবে। এবার আমাদের সি নাম্বার বলা হয়েছে যে কমার্শিয়াল পেপার 4,40,000 টাকা 6 মান্থ বলতে বোঝানো হয় 180 ডেজ, মানে 6 মাস। 6 মাস বলতে বোঝানো হয় 1 মাস বলতে বোঝানো হয় 30 দিন, আর 6 মাস বলতে বোঝানো হয় 180 দিন, মানে 180 দিনে হলে 6 মান্থ বের হবে। আর এখানে সেলস বিল দেওয়া আছে আমাদের কত 4,04,000, আর ফ্লোটিং করে দেওয়া আছে 4,000 টাকা। সেম আগের মতোই ফেস বিল 4,40,000, আর এনএসবি মান হবে এই 4,04,000 টাকা থেকে। অর্থাৎ আমাদের যে সেলস বিল দেওয়া ছিল সেলস বিল থেকে এই ফ্লোটিং কষ্ট বাদ দিলে আমাদের বের হবে 4 লক্ষ টাকা। এটা কিন্তু আমাদের এনএসবির মান। তাহলে ফেস বিল দেওয়া আছে 4,40,000 আর এনএসবির মান দেওয়া আছে আমার 4 লাখ টাকা। আর এম মান হবে আমাদের এই 12কে 6 দিয়ে ভাগ করলে হবে, অথবা
380-কে 180 দিয়ে ভাগ করলেও হবে, যে কোনো একভাবে করা যায়। যেহেতু এটা মাসে আছে, 6 মান্থ, এটা মাসে আছে, এই জন্য আমাদের এই 12-কে 6 দিয়ে ভাগ করলেও হবে, সমস্যা নাই, যে কোনো একভাবে করলেই হয়। এখন এই মানগুলো আমাদের এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের এই কস্ট অফ কমার্শিয়াল পেপারের মানটা বের হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এ বি সি এই তিনটা রিকোয়ারমেন্ট কীভাবে বের করতে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা কমেন্ট করবো কীভাবে, এই তিনটার মধ্যে সবচেয়ে যারা খরচ কম হবে সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে বিগত অঙ্কগুলোতে কমেন্ট করেছিলাম। তো এখানে ব্যাঙ্গালোরের মান কিন্তু সবচেয়ে কম 11.25%, কারণ ট্রেড ক্রেডিটের মান কিন্তু 22.25%, আর কমার্শিয়াল পেপার কিন্তু আমাদের 20%। এই দুইটার চেয়ে কিন্তু এটা কিন্তু সবচেয়ে কম, এই যে 14.75%, ঠিক আছে। এই জন্য কোম্পানি কী করবে, এই ব্যাঙ্ক লোনটা অ্যাকসেপ্ট করবে। তাহলে কমান্ডটা আমাদের ডিসিশনটা হবে ব্যাঙ্ক লোন শুড বি সিলেক্টেড বিকজ ইজ কস্ট ইজ দ্য লোয়েস্ট। ব্যাঙ্ক লোন গ্রহণ করা উচিত কারণ এর খরচ সবচেয়ে কম। আশা করি আপনারা সবাই এই 11 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে এবি লিমিটেড ওয়ান্স টু টাকা 40 লক্ষ টাকা ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে 40 লক্ষ টাকা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন। এই জন্য আমাদের এই নাম্বার বলছে যে ট্রেড ক্রেডিট মান দেওয়া আছে, 2 নম্বরে ব্যাঙ্ক লোনের মান, আর 3 নম্বরে কমার্শিয়াল পেপার মান। এটা কিন্তু আমাদের ফার্দার অ্যাজিউমিং এডিশনাল কস্ট দেওয়া আছে সেম 11 নম্বর অঙ্ক, অর্থাৎ 11 নম্বর অঙ্ক এবং 12 নম্বর অঙ্ক দুইটা কিন্তু পরস্পর সেম অঙ্কই। কারণ এটা কিন্তু আমাদের এই যে 2.5% অতিরিক্ত খরচ হবে, এটা কোনটার ক্ষেত্রে লক্ষ্য করো, ব্যাঙ্ক ফিনান্সিংয়ের ক্ষেত্রে। তার মানে আমাদের আগের মতো ট্রেড ক্রেডিট করবো সেম, এটা দিয়েই এই যে এই শর্ত দিয়ে আমাদের কিন্তু ট্রেড ক্রেডিট করতে হবে সেম আগের মতোই। আর এখানে ব্যাঙ্ক লোনটা কীভাবে করবো লক্ষ্য করো সবাই, এখানে ব্যাঙ্ক লোন টু বড় 50 লাখ টাকা, এটা কিন্তু আমাদের এলের মান, আর 14% আমাদের ইন্টারেস্ট ধরতে হবে। এই 50 লাখ টাকার উপরে এই 14% ধরলে আমাদের আয়ের মান বের হবে। আর এখানে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া হচ্ছে 15%, আমাদের সিবি মান হবে এই 50 লক্ষ টাকার উপরে এই 15% ধরলে আমাদের বের হবে 7,50,000 টাকা, এটা কিন্তু আমাদের সিবির মান। তাহলে এই মানগুলো এই সূত্রের মধ্যে বসে দিব। সবাই একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের আয় বাদ দেওয়া হয়েছে, কারণ এর আগের দুইটা অঙ্কের মধ্যে কিন্তু আমাদের আয় বাদ দিই নাই, কারণ দুইটা অঙ্কের মধ্যে কিন্তু ইন্টারেস্ট অগ্রিম দিছে, এরকম কোনো কথা লেখা নাই, এই জন্য আমাদের আয় বাদ দেওয়া হয় নাই। আর এই অঙ্কের মধ্যে কিন্তু ইন্টারেস্ট অগ্রিম দেওয়া হয়েছে, কীভাবে বুঝলাম সবাই লক্ষ্য করো, শেষের দিকে লেখা আছে দেখো, ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স। মানে এখান থেকে এই পর্যন্ত পড়লে বোঝা যাবে যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইন্টারেস্ট পেমেন্ট মানে ইন্টারেস্টটা প্রদান করা হয়েছে, আর মেড ইন অ্যাডভান্স মানে অগ্রিম প্রদান করা হয়েছে, অর্থাৎ যখন ঋণ নেওয়া হয়েছে ঠিক ওই দিনেই ইন্টারেস্টটা দেওয়া হয়েছে। সাধারণত ঋণ নেওয়ার 1 বছর পর ইন্টারেস্ট দেওয়া হয়, কিন্তু এখানে ঋণ নেওয়ার সাথে সাথে 1 বছরের ইন্টারেস্টটা কিন্তু অগ্রিম পরিশোধ করে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু আমাদের আয় বাদ দিতে হবে, ঠিক আছে। যদি এখানে ইন্টারেস্ট অগ্রিম প্রদান না করতো তাহলে কিন্তু এখানে আয় বাদ যাইতো না, ঠিক আছে। যেহেতু ইন্টারেস্ট অগ্রিম প্রদান করা হয়েছে এই জন্য আমাদের আয় বাদ দিতে হবে। তাহলে আয় বাদ দেওয়ার পর আমাদের মানটা বসে দেবে, এখানে বাদ বসে দিয়ে আমাদের মান বের হবে 19.72%। আর এখানে অতিরিক্ত যে খরচ ছিল যে 2.5%, কারণ এটাকে ব্যাঙ্ক ফিনান্সিং কথা লেখা ছিল যে ব্যাঙ্ক ফিনান্সিং, এই জন্য আমাদের ব্যাংকের যে টাকা ছিল, ব্যাংকের যে অর্থ আছে ব্যাঙ্ক লোনের, এই জন্য যে মানটা বের হয়েছে তার সাথে আমাদের 2.5% যোগ করতে হবে, যোগ করলে আমাদের বের হবে 22.22%। আশা করি আপনারা সবাই এই ব্যাঙ্ক ফিনান্সিং এবং ট্রেড ক্রেডিট বুঝতে পারছেন। সিনেমায় বলা হচ্ছে যে ইস্যু দ্য কমার্শিয়াল পেপার, তাহলে এখানে আমাদের 40 লাখ টাকা ফেস ভ্যালু 6 মান্থ, তার মানে 12কে 6 দ্বারা ভাগ করবো, অথবা 360-কে 180 দিয়ে ভাগ করলেও হবে। 6 মাস বলতে বোঝানো হয় 6 মাস সমান 180 দিন, আমরা জানি 180 দিনের 6 মাস হয়। আর কমার্শিয়াল পেপার টু নিট, এখানে কিন্তু নিট কথা লেখা আছে, তার মানে সরাসরি এনএসবির মান দেওয়া আছে, এসবির মান না। যেহেতু এখানে নিট কথা লেখা আছে তার মানে বুঝতে হবে যে এটা কি সরাসরি এনএসবির মান, অর্থাৎ নিট সেলস ভ্যালুর মান দেওয়া আছে 40 লক্ষ টাকা। তাহলে আমাদের ফেস ভ্যালু 40 লাখ, এনএসবির মান 40 লাখ, আর এম এর মান হবে আমাদের 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তার মানে এই তিনটা মান কিন্তু আমাদের এখানে পেলাম। আর এই তিনটা মানটা আমাদের কমার্শিয়াল পেপার যে সূত্র ছিল সেই সূত্রের মধ্যে এই মানগুলো এখানে বসে দিব, বসে দিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমাদের কমেন্ট করতে হবে, কমেন্টে কিন্তু আমরা আগের মতোই এই তিনটার মধ্যে সবচেয়ে যারা খরচ কম হবে মানে পার্সেন্টেজ যারা সবচেয়ে কম সেটাই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এই তিনের মধ্যে সবচেয়ে খরচ কম হলে আমাদের এখানে আছে 7.08%, এখানে কিন্তু 22.22%, আর এখানে কিন্তু 20%। তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে খরচ কম হলে আমাদের কমার্শিয়াল পেপারের খরচটা সবচেয়ে কম। এই জন্য আমাদের এখানে কমার্শিয়াল পেপার শুড বি সিলেক্টেড বিকজ ইটস কস্ট ইজ দ্য লোয়েস্ট, মানে কমার্শিয়াল পেপার গ্রহণ করা উচিত কারণ কমার্শিয়াল পেপার খরচটা সবচেয়ে কম। আশা করি আপনারা সবাই 12 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছেন। তাহলে আজকে এই 7 নম্বর ক্লাসে 7 থেকে 12 পর্যন্ত মোট 6টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা অঙ্ক ধারাবাহিক দেখবেন, এতে করে আপনাদের অঙ্ক বুঝতে এবং অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।